ছয় নম্বর অধ্যায়তে আসেন, অ্যাডাপটিভ কস্টিং। এখানে আমাদের কস্ট শিটও আসতে পারে, এরপরে ইনভেন্টরি সিস্টেম আসতে পারে। 6 নম্বর অধ্যায় সকলে বের করেন। চারটা নিয়ম আছে, কস্ট শিট, লেবার কস্ট, ম্যাটেরিয়াল। এখন ম্যাটেরিয়ালগুলো ফিফো লিফো সিস্টেমে। 4 নম্বরে ইন্টিগ্রেটেড সিস্টেম, এটা আসে না, এটা অনেক বড় বড় অঙ্ক, এর দেখেন আসে না এখান থেকে। কস্ট শিটগুলো মনে আছে, ছোট ছোট কস্ট শিট। হ্যাঁ স্যার, এটা তো অনেক ইজি একটা অধ্যায়। হ্যাঁ, কস্ট শিট, স্যার এটা তো সহজ, একটু বলে দেন। কস্ট শিটগুলো অনেক ইজি, এটা করে দেওয়া লাগবে। স্যার ফরম্যাট 2 স্যার আমরা করি নাই তো, স্যার একটু বলে দিলে ভালো হয়। কোনটা করা এটা ইম্পর্টেন্ট দেখে দেখাই। তার ইম্পর্টেন্ট আসেনি কেন, একবার মনে এসেছে না কি তা কই। আপনি 1 নাম্বার 3 নাম্বার স্যার দিছিলেন। 1 আর 3 দেখেন, 3 দেখেন টেন্ডার কস্ট শিট। টেন্ডার কস্ট শিটে দুটো পার্ট করতে হয়, প্রথমে নর্মাল কস্ট শিট, এরপরে টেন্ডার কস্ট শিট। তো ফলোইং ফিগার কি কি দেওয়া আছে, মেটেরিয়াল ওপেনিং ছিল 1000 টাকা, মেটেরিয়াল ক্লোজিং আছে 2000 টাকা। এখন উৎপাদন ব্যয় বিবরণী করতে হবে, যে মেটেরিয়াল পারচেস করা হয়েছে 10,000 টাকার, তো ওপেনিং যোগ পারচেস মাইনাস ক্লোজিং, এগুলো র মেটেরিয়াল কনজিউম, এর সাথে ওয়েজেস যোগ করলে হবে প্রাইম কস্ট। তারপরে ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিন ওভারহেড আর সেলিং ওভারহেড, এগুলো যোগ করলে হবে টোটাল কস্ট অফ সেল। তার সাথে প্রফিট 6,090 টাকা, প্রফিট যোগ করলে ব্যাস সেল প্রাইস বেড়ে গেল। এটা হলো আমাদের 31/12/2008 সালের ইনফরমেশন, একটা নর্মাল কস্ট শিট। এটা এখানে বলেছে প্রিপেয়ার এ কস্ট শিট ফর 2008 সাল। তো আমি যেগুলো বললাম এটা লিখেছি, ওপেনিং র মেটেরিয়াল যোগ পারচেস অফ র মেটেরিয়াল 11,000 হয়েছে, লেস ক্লোজিং ইনভেন্টরি 2,000, বাদ দিলে 9,000 হলো র মেটেরিয়াল কনজিউম। ডাইরেক্ট ওয়েজেস যোগ করলে হয়ে যাবে প্রাইম কস্ট, মানে ডাইরেক্ট খরচ সমস্ত এই র মেটেরিয়াল কনজিউমের সাথে অল কাইন্ড অফ ডাইরেক্ট কস্ট, যেমন ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট চার্জেবল কস্ট, এনি কাইন্ড অফ ডাইরেক্ট কস্ট, সব যোগ করলে প্রাইম কস্ট। এরপরে ফ্যাক্টরি ওভারহেড যোগ করবেন, ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে ওয়ার্ক কস্ট হয়ে যাবে। এই ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট, কস্ট অফ প্রোডাকশনও বলা হয় এর নাম। তার সাথে অ্যাডমিন সেলিং দুটো যোগ করতে হবে, অ্যাডমিন সেলিং যোগ করলে টোটাল কস্ট অফ সেল। তার সাথে প্রফিট যোগ করলে হয়ে যাবে সেল প্রাইস, হয়ে গেল বাস কস্ট শিট। এটা গেল 2008 সাল। এবার নিচে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে 9 সালের ইনফরমেশন, সেটা আমাদের রিকোয়ারমেন্ট 2-তে বলছে অ্যাসার্টেইন দ্য সেল প্রাইস অফ দ্য অর্ডার রিসিভ 2009। এটা হলো টেন্ডার, মানে এখনো সংগঠিত হয়নি, আমরা যদি অর্ডারটা রিসিভ করি তাহলে কি কি খরচ সংগঠিত হবে বলছে। ইন দ্য ইয়ার 2009 সাল, দ্য ফ্যাক্টরি রিসিভ অ্যান অর্ডার ফর এ জব হুইচ উইল রিকোয়ার দ্য ম্যাটেরিয়ালস 1200 টাকা। টেন্ডার কস্ট শিটের একটা বৈশিষ্ট্য আছে যে ম্যাটেরিয়াল এবং লেবার কস্ট এই দুইটা প্রস্তে সাপ্লাই দেওয়া থাকে সরাসরি। তো ম্যাটেরিয়াল লাগবে ওই কাজের জন্য 1200 টাকার, আর ওয়েজেস বা লেবার 750 টাকার, এই দুটো যোগ করলে হবে প্রাইম কস্ট। এরপরে ফ্যাক্টরি ওভারহেড, দ্য ম্যানেজমেন্ট অফ দ্য এন্টারপ্রাইজ ইন্টেড টু আর্ন অফ প্রফিট 10% হায়ার দেন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট আর্ন 2008 যে প্রফিট হয়েছে 6,090 টাকা, ওইটাকে শতকরায় প্রকাশ করতে হবে, প্রকাশ করে যে পার্সেন্টেজ হবে তার থেকে 10% বাড়াই দিতে হবে 9 সালের জন্য প্রফিট। তাহলে এর জন্য আমাদের ওয়ার্কিং করা লাগবে, প্রফিটের ওয়ার্কিং করব। টেন্ডার কস্ট শিট করতে গেলে নর্মালি 4টে ওয়ার্কিং করতে হয়, তার মধ্যে প্রফিট একটা ওয়ার্কিং। আচ্ছা, and assuming that the factory overhead has gone up, ফ্যাক্টরি ওভারহেড বৃদ্ধি পাবে 15%, and selling and distribution administrative overhead has gone down, কমে যাবে 20%। তাহলে আমরা ফ্যাক্টরি ওভারহেড যেটা বের করব পার্সেন্টেজ, তার সাথে
ওইটা আবার গান আপ করে বৃদ্ধি করে দেবো 15%। আর অ্যাডমিন আর সেলিং যেটা বের করবো সেই দুইটা কমাই দেবো 20% করে, গান ডাউন কমে যাবে। ফার্দার অ্যাজুমিং দ্যাট দ্য ফ্যাক্টরি ওভারহেড ইজ রিকভারেড, সে ফ্যাক্টরি ওভারহেড কীভাবে বের করবেন সূত্র বলে দিচ্ছে। রিকভারেড অ্যাজ এ পার্সেন্টেজ অফ ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেডকে ভাগ করতে হবে মজুরি দিয়ে, ওয়েজেস দিয়ে। অ্যান্ড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অ্যাজ এ পার্সেন্টেজ অফ ওয়ার্ক কস্ট, এই যে কস্ট শিটের মধ্যে ওয়ার্ক কস্ট লিখেছিলাম এটা দিয়ে ভাগ করতে হবে সেলিং এবং অ্যাডমিনকে। আর প্রফিট অন কস্ট, কস্ট দিয়ে ভাগ করে প্রফিটের রেট বের করবো, 4টা ওয়ার্কিং করব। তাহলে প্রথমে ওয়ার্কিং করে নিলাম। 1 নম্বর ওয়ার্কিং পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড, 2 নম্বরে পার্সেন্টেজ অফ অ্যাডমিন ওভারহেড, 3 নম্বরে পার্সেন্টেজ অফ সেলিং ওভারহেড, আর 4 নম্বরে পার্সেন্টেজ অফ প্রফিট অন কস্ট। ফ্যাক্টরি ওভারহেড সূত্র হলো ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাই ওয়েজেস। নর্মাল কস্ট শিটের মধ্যে দেখেন ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণ 4500 টাকা, এটাকে ভাগ করবে ওয়েজেস দ্বারা। ওয়েজেস আছে 7500 টাকা, ভাগ করে দিয়ে 100 গুণ করলাম, 60% বের হলো। এরপরে আসেন অ্যাডমিন ওভারহেড আছে 4200 টাকা, ভাগ করতে হবে ওয়ার্ক কস্ট 21000 দ্বারা। 21000 দিয়ে ভাগ করে 4200কে 21000 দিয়ে ভাগ করে 100 গুণ করলে 20%। পার্সেন্টেজ অফ সেলিং ওভারহেড, এখন সেলিং ওভারহেড আছে 5250, ভাগ করতে হবে ওয়ার্ক কস্ট 21000 দ্বারা, ভাগ করে 100 গুণ করলে 25%। আর প্রফিট ছিল 6090 টাকা, টোটাল কস্ট 30450 দিয়ে ভাগ করে 100 গুণ করতে হবে, এতে 20%। আফটার চেঞ্জ, এই যে গান আপ গান ডাউন হয়েছে আফটার চেঞ্জ হওয়ার পরে কি হয়েছে দেখেন, ফ্যাক্টরি ওভারহেড বেড়ে যাবে 15%, তাই 60% এর 115 করলে 69%। সেলিং ওভারহেড গান ডাউন কমে যাবে 20% কমে 80 হয়ে যাবে, তাই 25%কে এখন কমাই দিলাম, 80% করলে দেখি যে 20% এর রূপান্তর হলো। অ্যাডমিন হচ্ছে 20%, তার 20% কমে 80% হয়ে গেল, 16% হয়ে গেল। প্রফিটটা আমরা দেখেছি 20% হয়েছিল, কিন্তু বলছে এখানে হায়ার আর লোয়ার বললে সরাসরি যোগ করতে হয়, তো হায়ার বলেছে 10%, তো 20 আর 10 30% হবে এখন আফটার চেঞ্জ হওয়ার পরে এই রেটগুলো আমাদের কাজে লাগবে। এখন টেন্ডার কস্ট শিট শুরু করলাম। এস্টিমেটেড জব কস্ট শিট, প্রথমে ম্যাটেরিয়াল 1200 আর লেবার টেন্ডার কস্ট শিটে বলা ছিল 750, এই হলো প্রাইম কস্ট। এখন ফ্যাক্টরি ওভারহেড 69%, কার উপরে গুণ হবে? ফ্যাক্টরি ওভারহেড কিন্তু ওয়েজেস দিয়ে ভাগ হয়েছিল, তাই ওয়েজেসের উপরে গুণ করতে হবে। ওয়েজেস কত? 750, এই 750-এর সাথে 69% গুণ করলে 517 টাকা 50 পয়সা আসে। ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে বাস ওয়ার্ক কস্ট বের হলো। এবার অ্যাডমিন ওভারহেড হবে এই ওয়ার্ক কস্টের 16%। এবার সেলিং ওভারহেড ওই ওয়ার্ক কস্টের 20%, যোগ করে পেলাম 888 টাকা 30 পয়সা। বাস টোটাল পেয়েছি, টোটাল কস্ট 3355 টাকা 80 পয়সা। প্রফিট 30% অন কস্ট, এই কস্টের উপরেই 30%, 1006 টাকা 74 পয়সা। এখন দেখি 4362 টাকা 54 পয়সা হয়েছে অ্যান্সার। বাস অঙ্ক শেষ। এই হলো কস্ট শিট। স্যার সব অঙ্ক দুইজনের একটা স্যার কথা বুঝিনি। কি প্রোডাকশন কস্ট বলা যাবে? ওয়ার্ক কস্টকে প্রোডাকশন কস্ট বলা যাবে কিনা তাই? সম্পূর্ণ কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলেন তো আরেকবার। ওয়ার্ক কস্টকে প্রোডাকশন কস্ট বলা যাবে কিনা? হ্যাঁ, এটা 4টি নাম বলেছি। কস্ট অফ প্রোডাকশন, ওয়ার্ক কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট, ওয়ার্ক কস্ট, 4টি নাম বলা যাবে। 4টির ভিতরে যে কোনো একটা নাম বলবেন। দেখবেন এর আগেও আমি ওইখানে করেছি, বলেছি এখানে কথা বলার সময়। স্যার প্রফিট কিসের উপর ধরতে হবে এটা যদি না বলে তাহলে কি ওই যে আমরা কষ্টের উপর ধরবো? মানে কস্টের উপর ধরবেন কিনা এটাও নির্ভর করে ওয়ার্কিং এর উপর। ওয়ার্কিং করার সময় প্রফিট অন কস্ট লিখে দিছিলাম না,
যেহেতু ওয়ান কস্টের উপরে বের করেছি তাহলে ধরার সময় ওয়ান কস্টের উপর ধরবেন, বুঝতে পারছেন? স্যার জি স্যার। এবার আসেন, এটাও টেন্ডার কস্ট শিট। তো টেন্ডার কস্ট শিট মোটামুটি পারবেন এগুলো দেখলে। স্যার? বলেন। এইটা 3 নম্বরটার মতো সবসময় ইয়ে দেয়া থাকবে নাকি স্যার? বলে দিবেন নাকি কোনটা দিয়ে কোনটাকে ভাগ করতে হবে? হ্যাঁ, ওই না বললেও তো সূত্র মনে থাকার কথা যে সবসময় ফ্যাক্টরি ওভারহেডকে ওয়েজেস দিয়ে ভাগ করতে হয়, অ্যাডমিন ওভারহেডকে ওয়ার্ক কস্ট দিয়ে ভাগ করতে হয়, সেলিং ওভারহেডকে ওয়ার্ক কস্ট দিয়ে ভাগ করতে হয়, আর প্রফিটকে টোটাল কস্ট দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা, এবার আসেন আমরা এই ফরম্যাটের পরে যেটা ইম্পর্টেন্ট একটা ফরম্যাটে যাই। এখানে 7 কলেজে এইখানে কয়েকটা অঙ্ক দিছিল, সেটা দিছি এখানে আমি, দেখেন আপনারা 7 কলেজের একটা দুটো অঙ্ক সময় পান। এই যে লেবার কস্ট মনে আছে? দেখেন লেবার কস্ট আসছিল 2 নম্বর অঙ্কটা 4 মার্কের জন্য। ইন এ ফ্যাক্টরি ওয়ার্কার্স আর অ্যালাউ ওয়েজেস অ্যাট এ গ্রান্টেড rate of 4 টাকা per hour in a 60 hours week. A workers produce 180 unit of a product. The normal time required for producing each unit 40 minutes, but under incentive bonus plan the allowed time 45 minutes. ওয়ার্কারকে আমরা টাইম দিছিলাম যে 45 মিনিটে তুমি এটা উৎপাদন করে দিবে। তো কত ইউনিট উৎপাদন করেছে? 180 ইউনিট। এক এক ইউনিটের জন্য 45 মিনিট করে সময়। তো 180 গুণন 45 ইউনিট, এই 45 মিনিট, তাহলে গুণ করলে অনেক মিনিট হবে। ওই মিনিটকে 60 মিনিট দিয়ে ভাগ করব, তাহলে ঘন্টায় রূপান্তর করতে পারবো। তো প্রথমে কি করব, যে স্ট্যান্ডার্ড টাইম 180 ইউনিট গুণন 45 মিনিট ভাগ 60 মিনিট, কত ঘন্টা? 135 ঘন্টা সময় লাগার কথা, কিন্তু উনি কাজ করেছে 40 মিনিটে। প্রতি ইউনিটে 40 মিনিটে কাজ কমপ্লিট করে ফেলেছে। তো প্রতি ইউনিটের জন্য প্রতি ইউনিটের মধ্যে 5 মিনিট করে সেভ করেছে। যাক, তাহলে মোট কত সময় লাগছে দেখি। 180 ইউনিট গুণন 40 মিনিট ভাগ 60 মিনিট, এতে 120 ঘন্টা সময় লাগছে। 135 ঘন্টা সময় লাগার কথা, 120 ঘন্টায় কাজ কমপ্লিট করে বাড়ি চলে গেছে। সে সময় বাঁচাইছে, সেভ করেছে। কত ঘন্টা সেভ করেছে? 35 থেকে 20 বাদ দিলে 15 ঘন্টা সেভ করেছে। তাহলে টাইম সেভ 15 ঘন্টা। এখন এই টাইম সেভের উপরে বোনাস পাবে। ক্যালকুলেট দ্য ওয়েজেস অফ দ্য ওয়ার্কার ফর দ্য উইক আন্ডার দ্য ফলোয়িং মেথড। মেথডটা হলো হালসে প্রিমিয়াম প্ল্যান মেথড আর রোয়ান প্রিমিয়াম প্ল্যান মেথড। হালসে এবং রোয়ান এনারা লেবার আইনে লেবারদেরকে উৎসাহিত করার জন্য, বোনাস দেওয়ার জন্য এই সমস্ত প্রিমিয়ামগুলো দেখাইছে যে বোনাস কীভাবে হিসাব করবে। যারা অল্প টাইমে কাজ শেষ করবে তাদেরকে বোনাস বেশি দিতে হবে টাইম সেভের উপরে। 1 নম্বর বললো হালসের নিয়ম আগে দেখাও। হালসের নিয়ম প্রথমে লিখলাম যে বেসিক ওয়েজেস তারা কাজ করেছে 120 ঘন্টা, আর ঘন্টা প্রতি রেট 60 টাকা, তাহলে বেসিক স্যালারি পাবে তারা 60 টাকা 80 পয়সা। আর বোনাস টাইম সেভকে 2 দিয়ে ভাগ করে রেট পার আওয়ার দিয়ে গুণ করতে হবে। তো টাইম সেভ হলো 15 ঘন্টা ভাগ 2 গুণ 60 টাকা, 30 টাকা বোনাস পাইছে। তাহলে 480 আর 30 510 টাকা, বাস তার মোট মজুরি হয়েছে 510 টাকা। ইফেক্টিভ আওয়ারলি রেট, প্রকৃতপক্ষে তার ঘন্টা প্রতি রেট কত হয়েছে? 510 টাকারে 120 ঘন্টা কাজ করেছিল, 120 দিয়ে ভাগ করে 60 টাকা 25 পয়সা করে পার আওয়ার রেট পড়েছে। এবার রোয়ানের নিয়ম অনুযায়ী মজুরি কত হবে? প্রথম বেসিক স্যালারি ঠিক আছে, 120 ঘন্টা গুণন 4, 480 টাকা ঠিক আছে। এবার রোয়ানের সূত্র হলো টাইম সেভকে স্ট্যান্ডার্ড টাইম দিয়ে ভাগ করতে হয়, আর টাইম টেকেন দিয়ে গুণ করতে হয়, এবং রেট পার আওয়ার দিয়ে গুণ করতে হয়। টাইম সেভ করলো 15 ঘন্টা, স্ট্যান্ডার্ড টাইম
35 ঘন্টা ভাগ করে এরপরে 100 টাইম টেকেন 120 ঘন্টা গুণ করে তারপরে রেট পার আওয়ার দিয়ে গুণ করা, এতে 53 টাকা হয়েছে। রোয়ানের যে সূত্র, এই সূত্র ফলো করলে কর্মচারীদের বোনাস বৃদ্ধি পায় বেশি, তাই কর্মচারীরা চাই, ওয়ার্কাররা চাই যে রোয়ানের নিয়ম অনুযায়ী মজুরি নিতে, আর কোম্পানি চাই হালসের নিয়ম ফলো করতে, তা হালসের নিয়মটাই বেশি জনপ্রিয়। যাক, তাহলে এখন মোট মজুরি হবে কত? রোয়ানের নিয়ম অনুযায়ী 533 টাকা। 533কে 120 ঘন্টাতে ভাগ করলে 60 টাকা 44 পয়সা ইফেক্টিভ রানিং আওয়ার রেট। বুঝতে পারলেন? কি সহজ আছে না এটা? এই লেবার আইন, লেবারের অঙ্ক। জি স্যার। হ্যাঁ, এরকম অঙ্ক এই যে একটা দুটো দেখে গেলেন, এই আসবে, আসলে আশা করি পারবেন ইনশাল্লাহ। এই অঙ্কটাই আসার সম্ভাবনা আছে। যদি একটা অঙ্ক আসে, এটা আসে, তাহলে পারবেন তো? ওই রকমই কাছাকাছি থাকবে, ম্যাক্সিমাম অঙ্ক এরকমই ইনশাল্লাহ। এই সব অঙ্ক ম্যাক্সিমাম ওই রোয়ান আর হালসে আর রোয়ান, এই অঙ্কগুলোই দিছিলাম কয়েকটা, আর দরকার নেই এখানে। যদি আসে আশা করি এখান থেকে 4 মার্কে আসলে পেরে যাবেন। স্যার যেটা দিছেন ওটা করলে হবে নাকি স্যার এই ফরম্যাটে? স্যার ম্যাটেরিয়াল থেকে দেখান একটু ওই এভারেজ মেথডটা। ম্যাটেরিয়ালে যাব, সবগুলোই দেখাবো। আর এটা একটু 17 নম্বরটা একটু দেখে দেন ম্যাটেরিয়ালে। হ্যাঁ, ম্যাটেরিয়ালে যাচ্ছি আমরা। তাহলে লেবারে এখানে যা আছে মোটামুটি সব একই অঙ্ক। এখানে একটা 16 সালে আসছিল 7 কলেজে, ওটাও একই, ওই হালসি আর রোয়ান। 17 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিল 15 নম্বর অঙ্কটা দেখেন। ক্যালকুলেট দ্য ওয়েজেস অফ এ ওয়ার্কার both under the Halsey and Rowan premium plan from the following. Rate of wages per hour 13 টাকা, standard time for job 20 ঘন্টা, actual time taken 15 ঘন্টা। তাহলে সেভ হয়েছে কত ঘন্টা? 5 ঘন্টা। তাহলে প্রথমে আসেন, টাইম সেভ হয়েছে 5 ঘন্টা। প্রথম স্টেপে একটু দেখালাম, ওয়ার্কিং করে না দেখালো, এই যে ওয়ার্কিং করে দেখাই দিলাম। তো বেসিক ওয়েজেস, এটা শখের মধ্যে দেখালাম না। বেসিক ওয়েজেস কত? 15 ঘন্টা গুণন 13 টাকা। আর বোনাস হবে টাইম সেভ 5 ঘন্টা, তাই না? 5 ঘন্টারে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করে তারপরে 13 টাকা দিয়ে গুণ করব। তাই 2 দিয়ে ভাগ করা মানে এখানে আমি 50% দেখাই দিছি। তাহলে 5 ঘন্টার 50% 2.5 ঘন্টা। 2.5 ঘন্টার সাথে 13 টাকা গুণ করে দিলাম, দিলে বোনাস আসলো কয় টাকা? 32 টাকা 50 পয়সা। 32 টাকা, আর এদিকে বেসিক স্যালারি 195 টাকা, সব মিলে 227 টাকা 50 পয়সা হয়ে গেছে। ব্যাস, এটা শখ করিনি, এভাবে লিখে দিছি। আর রোয়ানেরও তাই, টাইম সেভ তো 5 ঘন্টা, টাইম সেভকে স্ট্যান্ডার্ড টাইম দিয়ে ভাগ করে টাইম টেকেন দিয়ে গুণ আর রেট পার আওয়ার দিয়ে গুণ। আর বেসিক স্যালারি তো 195 আছেই সাথে। এই ক্যালকুলেশন করে 50% কেন দিছিলেন স্যার? কেছে 50%টা স্যার আবার একটু বলে দেন একটু। 50% মানে 2 ভাগের 1 ভাগ। সেভ, টাইম সেভকে কি করতে হয়? সূত্রে 2 দিয়ে ভাগ করা মানে হাফ অফ দ্য টাইম সেভ। সূত্র হলো হাফ অফ দ্য টাইম সেভ। তার মানে 5 টাকার হাফ পার্সেন্ট মানে 2.5 ঘন্টা। এই 5 ঘন্টার অর্ধেক হলো 2.5 ঘন্টা। ব্যাস, এই অঙ্কটা কিন্তু আসছিল কত সালে বললাম? এটা 17 সালে। 18 সালে ওই একই অঙ্ক যেটা প্রথমে করালাম, 4 টাকা রেট, 60 ঘন্টা সময় লেগে উৎপাদন করেছে 180 ঘন্টা, 40 মিনিট সময়তে অঙ্ক মানে ইউনিট কমপ্লিট করে ফেলেছে। আসলে সময় দিছিল কত? 45 মিনিট। কিছুক্ষণ আগে যে অঙ্কটা করলাম প্রথমে, ওই অঙ্ক আর এই অঙ্ক সেম না? হালসে এবং প্রিমিয়ামের নিয়ম অনুযায়ী করতে হবে। টাইম সেভ কত ঘন্টা? তাহলে স্ট্যান্ডার্ড টাইম বের করলাম, 180 ইউনিট 45 মিনিট দিয়ে গুণ 60 মিনিট দিয়ে ভাগ, 135 ঘন্টা আর 120 ঘন্টা, সেভ হয়েছে 15 ঘন্টা। সুতরাং এরপরে ওই এই দুইটা করা লাগবে না, এগুলো আমাদের চাইনি, শুধু আমাদের এটা দেখাতে হবে। বেসিক ওয়েজেস
আর হার্সের নিয়ম অনুযায়ী বোনাস 30 টাকা, এই যে 510 টাকা। আর রোয়ানের অনুযায়ী 53 টাকা, এটা হয়েছে 533 টাকা। সেম অঙ্ক দেখেন 18 সালে এটা চলে আসছে, আবার এটা আসছে 18 সালে, আর আছে 20 সালের আসেনি এই। আচ্ছা, তাহলে আপনারা এই লেবার যে কটা দেখাইছে এই কটাই করবেন। এরপরে ম্যাটেরিয়ালে আসেন। ম্যাটেরিয়ালে আমরা প্রথমে দিছিলেন স্যার হ্যাঁ কোনটা 4 আর 5 4 আর 5, 4 আর 5 যান, 3 এর পরে 4 নম্বরটা আসছিল 16 সালে। দেখেন এখানে আমাদের ড্র আপ দা স্টোর লেজার কন্ট্রোল। এখন স্টোর লেজার দেখাতে হবে ফিফো সিস্টেমে আর লিফো সিস্টেমে। প্রথম ফিফো করি, ওপেনিং ইনভেন্টরি 500 ইউনিট 10 টাকা দরে। আর সবগুলো তো মনে আছে যে প্রথমে ডেট লিখবেন, পার্টিকুলার ঘর না লিখলেও হয়, তারপরে রিসিভ, ইস্যু আর ব্যালেন্স। রিসিভের ঘরে 3টা কলাম, ইস্যুর ঘরে 3টা কলাম, ব্যালেন্সের ঘরে 3টা কলাম। ওপেনিং ব্যালেন্স, প্রথমে ব্যালেন্সের ঘরে চলে গেলাম, 500 ইউনিট 10 টাকা করে, 5000 টাকার মাল আছে। পারচেস করছি 3 তারিখে 700 পিস 10.5 টাকা করে, এতে আসছে 7350 টাকার মাল। এখন দুই প্রকারের মাল আছে, 10 টাকা 10.5 টাকার মাল। এখন এই 3 তারিখের পরে বিক্রি করা হয়েছে, ইস্যু করা হয়েছে, গোডাউনে পাঠানো হয়েছে, কারখানায় পাঠানো হয়েছে 4 তারিখে। এই সেই 4 তারিখ 400 পিস। তো 400 পিস যদি বিক্রি করা মানে পাঠানো হয়, ফিফো পদ্ধতিতে ফার্স্টের মালটা আগে পাঠাতে হবে। ওই যে 500 পিস ছিল সেখান থেকে 400 পিস নেওয়া হয়েছে 10 টাকা দামের। আর ওই মাল আছে আর 10 পিস না 100 পিস 10 টাকা দামের, আর 10.5 টাকা দামের 700 পিস ইনটেক অবস্থায় আছে। দুই প্রকারের মাল এখন গোডাউনে আছে। 4 তারিখের পরে 7 তারিখে আবার নতুন মাল ক্রয় করেছি 11 টাকা দরের 605 পিস। তো পারচেসের ঘরে দেখালাম, এটা ব্যালেন্সের ঘরে আসলাম, 3 প্রকারের মাল। 8 তারিখে ইস্যু করা হয়েছিল 500 পিস। ফিফো পদ্ধতিতে ফার্স্টের মালটা তো আগে সরাতে হবে। তো ফার্স্টের মাল আছে মাত্র 100 পিস, আমাদের লাগবে 500 পিস। তো নিচেই 700 পিস থেকে 10.5 টাকার মাল 400 পিস নেওয়া হলো। তাহলে এই 700 থেকে 400 ইস্যু করার পরে আর থাকলো 300 10.5 টাকার মাল। আর এই যে 11 টাকার মালটা ইনটেক অবস্থায় আছে। দুই প্রকারের মাল গোডাউনে আছে। 8 তারিখের পরে 12 তারিখে আবার ক্রয় করেছি, 12 তারিখে 12 টাকা দরে 650 পিস 12 তারিখে পারচেস করা হলো। তাহলে এখন আবার 3 প্রকারের মাল গোডাউনে অবস্থান করছে, 10.5 টাকা, 11 টাকা আর 12 টাকা। 12 তারিখের পরে যে 20 তারিখে ইস্যু করা হয় 500 পিস। এই 20 তারিখে ইস্যু করার সময় ফার্স্টের মালটা নেওয়া হলো 300 পিস, আর 600 ওই যে 11 টাকার মাল যে 605 পিস ওখান থেকে নিলাম 200 পিস নিয়ে বাস ইস্যু করার পরে ব্যালেন্স টানলাম। ব্যালেন্সে আছে 11 টাকার মাল 405 পিস, আর 12 টাকার পণ্য আছে 750 পিস। 20 তারিখের পরে 24 তারিখে ইস্যু করা হয়েছে, আর পারচেস করা হয়নি মাঝে। 24 তারিখে আবার ইস্যু 550 পিস। তাহলে প্রথমে ফার্স্ট পণ্যটা ছিল 11 টাকার পণ্য 405 পিস, কিন্তু 550 মিলাতে হবে। তাহলে এখন 145 পিস, সেটা হলো 12 টাকার পণ্য, যেটা ওখান থেকে নিয়ে আসা হলো 145। 650 থেকে 145 বাদ দিলে 505 পিস থেকে যায়, ওইটা ক্লোজিং হিসেবে আছে 505 পিস। 6060 টাকার মাল এখন গোডাউনে পড়ে আছে। এই অঙ্ক শেষ। এটা হলো আমাদের ফিফো সিস্টেমে স্যার এখানে যে 500 টাকা এই জুলাই 20 তারিখে 500 টাকার প্রোডাক্ট আমরা ইস্যু করলাম, আমরা কি ডাইরেক্টলি 405 যে প্রোডাক্টটা ছিল ওটা কি সম্পূর্ণটা বিক্রি করে দিতে পারি না, ইস্যু করতে পারি না? না, আমরা তো 20 তারিখে যখন নেব তখন এই উপরের থেকে নেব, এই উপরের থেকে। আপনি কইছিলেন
এখান থেকে নিচ্ছি আগে, এই 300 পিস আগে নিছি 10.5 টাকা দামে, আর 200 পিস শর্ট আছে, এই 605 থেকে নিছি 200 পিস, তাহলে 405 অবশিষ্ট থাকে, ব্যালেন্স থাকে। এই ব্যালেন্স থেকে আবার পরের ঘরে নিতে পারবো 24 তারিখে 405 পিস, তারপরে 650 থেকে আবার 145 নিছি, উপরের থেকে নিয়ে আসতে হয়। এত সময় কি দেখালাম আমি? তো লাল করে করে দেখালাম, তো আপনি খেয়াল করেননি তো। বুঝছি স্যার, এখন বুঝছি স্যার। হ্যাঁ, লিপো দেখেন, লিপো হচ্ছে ওই একই সিস্টেম, শুধু লাস্টের মালটা একটু ফার্স্টে নেওয়া। তো যখন আমরা ওপেনিং দেখেছি 10 টাকার মাল গোডাউনের 10 টাকার পণ্য ছিল 500 পিস, আর 3 তারিখে ক্রয় করলাম 10.5 টাকার পণ্য 700 পিস, 2 প্রকারের মাল আছে। এমত অবস্থায় 4 তারিখে আমরা ইস্যু করছি, তো 400 পিস ইস্যু করতেছি লিপো সিস্টেমে। তো লাস্টে যে মালটা আসলো দরজার কাছে আছে এই 10.5 টাকার মাল, এইটা আগে আমাদের ইস্যু হবে। তো 10.5 টাকার মাল 400 পিস চলে গেল, 700 পিস থেকে 400 পিস চলে গেলে 300 পিস থাকে, আর উপরে যে 500 পিস ছিল না 10 টাকার মাল, ওটা ইনটেক অবস্থায় আছে, ওখানে আর হাত দেওয়া পড়েনি। এই ব্যালেন্স। এরপরে আবার ক্রয় করেছি 7 তারিখে, 7 তারিখে ক্রয় করলাম, এখন 3 প্রকারের মাল হয়ে গেল। পণ্য 11 টাকার পণ্য, 10.5 টাকার পণ্য, আর 10 টাকার পণ্য। কিন্তু 8 তারিখে যখন ইস্যু করলাম লাস্টের থেকে নিতে হবে 500 পিস, তো আমাদের লাস্টের মাল আছে 605 পিস, ওখান থেকে 500 পিস নিয়ে আসলাম 11 টাকা দরে, সেখানে থাকলো 105 পিস, আর উপরে মাল তো ইনটেক অবস্থায় পড়েই আছে 10 টাকা, 10.5 টাকা, 11 টাকা মাল। এরপরে আবার ক্রয় করলাম 12 টাকা দরের 650 পিস, এখন 60 প্রকারের পণ্য আছে বাজার এই গোডাউনে। এমত অবস্থায় 500 পিস ইস্যু করা হলো 20 তারিখে, লাস্টের মালটা নিতে হবে, লাস্টে আছে 650, ওখান থেকে নেওয়া হলো 500, তো 150 থাকলো, আর উপরে মাল তো ইনটেক অবস্থায় আছেই, ও তো আর হাত দেওয়া পড়তেছে না। লাস্টে 24 তারিখে 550 পিস যখন নিচ্ছি, তখন নিচের মালটা আগে নিলাম, এই 150 আগে নেওয়া হলো, তারপরে আবার 105 পিস নেওয়া হলো, এখনও শর্ট আছে 295 পিস। 300 থেকে 295 নিলে 10.5 টাকার মাল 5 পিস থাকে, আর ওই যে 10 টাকার মাল পণ্যটা ওইটা তো ইনটেক অবস্থায় সে 500 পিসই আছে। বাস, এই হলো লিফো সিস্টেম। এবার 5 নম্বরে আসেন, ওয়েটেড এভারেজ দেখাবো। ফিফো সিস্টেম তো বুঝলেন, এটা তো আর দেখানো লাগবে না মনে হয়। এখন ওয়েটেডটা দেখাই। দেখেন, ওপেনিং ব্যালেন্স ছিল প্রথমে 500 পিস, ভ্যালু 60 টাকা দরে। তো প্রথমে লিখলাম এখানে ওপেনিং 500 পিস 60 টাকা দরে 2000 টাকার মাল আছে। ওয়েটেডটা আসলে কি? এটা মূলত টোটাল কস্টকে টোটাল ইউনিট দিয়ে ভাগ দিয়ে রেট রাখতে হবে, মানে এভারেজ করে ফেলতে হবে। এটা আমাদের আলাদা আলাদা করে রেট সাজানো যাবে না। 3 তারিখে যখন ক্রয় করলাম 300 পিস 60.5 টাকা দরে 1350 টাকা মাল, আগে আমাদের গোডাউনে মাল ছিল কিন্তু 2000 টাকার, 2000-এর সাথে 1300 যোগ করলে কত হয়? 3350 টাকা। 3350 টাকাকে ইউনিটের সংখ্যা কত হয়েছে? আগে ছিল 500 আর এখন 300, 5 আর 3 800 পিস। 800 পিস দিয়ে ভাগ করেন, ক্যালকুলেটর ধরেন, ভাগ করলে দেখেন 4.1875 পয়সা আসবে রেট। বাস, এই হলো এভারেজ, ওয়েটেড এভারেজ। এখন আমরা নতুন করে 7 তারিখে আবার ক্রয় করেছি 2000 টাকার পণ্য 400 পিস, তো আগে ছিল 3000 টাকার, এখন 2000, মোট 5350 টাকার মাল আছে গোডাউনে এখন। আর 800 আর 400 মিলে 1200 দিয়ে 5350-কে ভাগ করেন, তো রেট কত হয়? 4.4583 হয় কি না? এবার আমরা ইস্যু করতেছি 6 তারিখে, তখন কিন্তু রেট অলরেডি 4.45 হয়ে গেছে, তাই 600 পিস গুণন 4.4583 দিয়ে গুণ করলে 2675 টাকার মাল ইস্যু করা হয়েছে। 600 পিস ইস্যু করার পরে আর 600 পিস থাকে, কয় টাকা থাকে? 2675 টাকার মাল থাকে। ব্যাস, ওকে। এরপরে আবার ক্রয় করলাম 600 পিস, পুনরায় 1200 পিস হয়ে গেল, 3000 টাকার মাল, ওখানে ছিল 2600 আর এই 3000, এই মোট হলো 5675 টাকা। ভাগ করলাম 1200 দিয়ে, রেট আসলো 4.7292।
এরপর আবার ইস্যু করা হয়েছিল 1000 পিস, 1200 থেকে 1000 পিস ইস্যু করার সময় রেট কিন্তু 4.7292, 200 পিস ক্লোজিং আছে। এরপরে নতুন করে পার্সেস 500 পিস 3000 টাকার পণ্য, তো 200 আর 500 মিলে 700, 3945 টাকা। এখন ভাগ করে দেখি রেট আসলো 5.6337। স্যার বলেন স্যার ওয়েটেড অ্যাভারেজ মেথড আর পিরিয়ডিক ওয়েটেড অ্যাভারেজ মেথড, সিম্পল অ্যাভারেজ মেথড, তিনটা কি আলাদা, কি সমস্যা মানে পার্থক্যটা কি স্যার? পার্থক্য হচ্ছে ওখানে এটা যেমন দেখা আছে টোটাল ওই ইউনিট দিয়ে ভাগ করে দেখালাম, আর ওখানে যখন যতটুকু পাঠানো হবে ঠিক ততটুকু রেট আলাদা করে দেখাতে হবে, আলাদা আলাদা করে রাখতে হবে, পাঠানোর সময় রেটটা ক্যালকুলেশন করতে হবে, এর আগে রেট শো করা যাবে না। আচ্ছা আমি এরপরে দেখাই দিই 5 নম্বর 6তে চলে আসেন। 6তে আছে আমাদের সিম্পল অ্যাভারেজ। তাহলে এখানে ওপেনিং ইনভেন্টরি ছিল 560 টাকা দরে, আর এটা তো পরে কিনেছে, 3 তারিখেও ক্রয় হয়েছে, 4 তারিখেও ক্রয় হয়েছে, 6 তারিখে যা ইস্যু হয়েছে। তাহলে প্রথমে আমাদের ওপেনিংয়ে ছিল 2000 টাকার মাল, এরপরে আসলাম 1350 টাকা, 1350 টাকার এখানে দেখানো হলো টোটাল মিলে 3350 ভাগ 800 পিস, তো 4.1875 আসছে রেট। এরপরে আবার ক্রয় করা হয়েছে 2000 টাকার মাল, 3 আর 2 5000 টাকা, রেট তো বেড়ে গেল। এরপরে আমাদের ইস্যু করতে হবে, তাহলে ইস্যু ওই এভারেজ ওয়েটেড এভারেজ সিম্পল এভারেজ যেটা বলছিলেন না, এটা একই কাজ, এর আলাদাভাবে মানে ওই তো এইরকমই দেখানো, সঙ্গে সঙ্গে রেটটা তৈরি করে নেওয়া। তো রেট হয়েছে কত 4.18, ওটা তো একই সিস্টেম। স্টোর লেজার সিম্পল এভারেজ একই কাজ, আলাদা কোনো কাজ না। আরটা নেই, আরটা হচ্ছে 21 সালের দরকার নেই। হ্যাঁ তাহলে কি পারবে? আমরা এভারেজ মেথড বললে আমরা যে কোনো একরকম ভাবে করলে হবে। হ্যাঁ একরকম মানে ওই তো সিস্টেম আছে এটাই। স্যার এটা স্যার আমাদের ফেরতের নিয়মটা দেখে দিলে ভালো তো। হ্যাঁ কোনটা ফেরতের নিয়মটা? এখানে ফেরত তো একটা অঙ্ক দেও নাই, ফেরত তো একটু বলে দিলে ভালো হতো। আর হ্যাঁ ফেরত শোনেন, ফেরত তো একই জিনিস, এর আগে যখন রিটার্ন হয়েছে এখানে মনে করেন ফিফো সিস্টেমে করি, এখানে আমরা ইস্যু করলাম, ইস্যুটাই ফেরত আসে, আবার কোরাইটাও ফেরত যায়। তো ইস্যু করা হলো এই মুহূর্তে 60 টাকা 60.5 টাকার মাল, তো 60.5 টাকার মালটা পরে গেছে, এখন যদি রিটার্ন হয় তো এখানে একটা ঘর করবেন, মনে করেন 50 পিস রিটার্ন আসছে, তাহলে এই যে লাস্টে যে মালটা ইস্যু করা হয়েছে 60.5 টাকার মাল, ওইটা 50 পিস রিটার্ন চলে আসছে, তখন এখানে লিখবেন 50 পিস 60 টাকা 50 পয়সা করে ফেরত চলে আসছে, বুঝলেন? যেটা স্যার এটা লেভো হোক বা ফিভো হোক দুটো একই তো স্যার? হ্যাঁ একই। এখন আসেন পার্সেসের ক্ষেত্রে করে লিখবো, পার্সেস ফেরতগুলো কি ইস্যু করে লিখবো? হ্যাঁ ইস্যুর করে লিখতে, কেন আর যেটা ফেরত আসে, শোনেন ইস্যু করা পণ্য যদি ফেরত আসে তাহলে আমাদের এই ইস্যু করা হয়েছিল বলে সেটা চলে আসবে রিসিভের ঘরে, আর যেটা পার্সেস করেছিলাম ওইটা যদি ফেরত যায় তাহলে কিন্তু ইস্যুর ঘরে দিতে হয়। যেমন পার্সেস করেছি আমি 5 টাকার মাল, যে লোকের কাছ থেকে ক্রয় করলাম ওই লোকটার কাছে আবার ফেরত পাঠাইছি, ক্রয় ফেরত, তখন কি করবেন? তখন এই 5 টাকার মাল ইস্যুতে দেখাই দিবেন, কমাই দেবেন, যেটা রিটার্ন চলে গেছে। যখনই কমাতে হয় তখন এই ইস্যুর মধ্যে চলে যায়, আর যখনই বাড়াতে হয় তখন এই রিসিভের মধ্যে আনতে হয়, কারণ ইস্যুকৃত মাল ফেরত আসা মানে গোডাউনে মাল বৃদ্ধি পাবে, ব্যালেন্স বেড়ে যাবে, আর ক্রয়কৃত মাল রিটার্ন দেওয়া মানে এটা গোডাউন থেকে আউট হয়ে যাবে, তাই এখানে ইস্যুর মধ্যে দিতে হয়। ক্লিয়ার কি না? ফেরত আসলে স্যার কোন টাকাটা লিখবো ওইটা একটু আরেকটু বুঝিয়ে বললে ভালো হয়। কোন জিনিস বুঝিনি, আপনার কথা বুঝিনি, আরেকবার বলেন। স্যার ফেরত আসলে কোন অ্যামাউন্টটা হবে, মানে আমরা তো অনেক সময় দুইটা ভেরিয়েশনে সেল করতেছি না, কোনটা ধরবো, আগেরটা না পরেরটা, এটা একটু বুঝিয়ে দিলে ভালো হবে। পরে যেটা পাঠাইছি। হ্যাঁ, আর যেটা ক্রয় ফেরতও হতে পারে, তো তখন ক্রয় ফেরতটা আপনি কি করবেন? ক্রয় ফেরতটা যে লাস্টে যেটা মাল ক্রয় করলাম ওইটাই ফেরত, ক্রয় ফেরত। যেমন আগে কিনেছিলাম 60.5 টাকার, পরে কিনেছি 5 টাকার, এখন যদি ফেরত দিই
তাহলে এই 5 টাকার মাল ফেরত যাবে, ঠিক না? কি ইনভেন্টরি সবাই পারবে তো, তাই না? দেখেন এসব কিন্তু বোর্ডের অঙ্ক, বোর্ডেতে আসছে। এখন যদি আপনারা এগুলো আসার পরে না পারেন তাহলে তো কিছু করার নেই, আমরা তো সব দেখাই দিলাম আলহামদুলিল্লাহ। তো 6টা অধ্যায় আমাদের কমপ্লিট। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান,